আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অভিনন্দন বার্তা দিয়েছেন তার বিজয়ের কারণে এবং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য, আপনারা কি খেয়াল করেছেন সেটি কি শুধুই অভিনন্দন বার্তা? পৃথিবীর আর কোনো রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে অন্য কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কি এই ধরনের চিঠি দেওয়া হয়? এবং আমাদের কাছে এটি স্পষ্ট যে এই চিঠির মধ্য দিয়ে তারেক রহমান এবং একই সঙ্গে বাংলাদেশকে একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সতর্কতা ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে এই চিঠির মধ্য দিয়ে ডক্টর খলিল যে তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, কী কারণে পেলেন তাও অনেকখানি স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচনের সাথে সাথেই একটি মন্তব্য আমি করেছিলাম আপনাদের সামনে, এবং বিশেষ করে এই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের 3 দিন আগে যে তড়িঘড়ি শুল্ক চুক্তি করা হলো, সেই চুক্তির ফলে মন্তব্য করেছিলাম যে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকারের ডানা আগে থেকেই ছেড়ে ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক, এবং তারই একটা তড়িঘড়ি ইঙ্গিত আমরা পেলাম ডোনাল্ড ট্রাম্পের কথিত অভিনন্দন বার্তায়। তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি চিঠিতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে যে গড়ে উঠেছে সেটি মনে করিয়ে দিয়েছেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন। এই পর্যন্ত হলে ঠিক থাকতো, যে ফর্মাল কথাবার্তা এরকমই হয় দুই রাষ্ট্রের মধ্যে, কিন্তু তারপর বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প কী বলছেন চিঠিতে, ভালো করে খেয়াল করেছেন কেউ? নিশ্চয় অনেকে চোখে পড়েছে এবং এই বিষয় নিয়ে বেশ বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে। তিনি বলছেন যে মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। ভালো কথা। প্রতিরক্ষার সহযোগিতার বিষয়ে এর পরপরই তিনি বলছেন, আমি আরও আশা করি আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পূর্ণ করতে দ্রুত নির্ণায়ক পদক্ষেপ নেবেন যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। মানে এই চুক্তির মাধ্যমে আমাদের সামরিক বাহিনীকেও একদিক থেকে বেঁধে ফেলা হয়েছে। ট্রাম্প বলছেন যে বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত, আরও আপত্তিজনক যে কথাটি রয়েছে এখানে, তিনি বলছেন যে বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এর উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করে আমাদের উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে। তার মানে কি? অভিনন্দন বার্তায় সেই রাষ্ট্রের প্রতিনিধি বা রাষ্ট্রদূতের কথা উল্লেখ থাকবে, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন যে বিশেষ এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন, তারই খানিকটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। পৃথিবীর আর কোনো রাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো শুভেচ্ছা বার্তায় বা অভিনন্দন বার্তায় এই ধরনের কথা নিঃসন্দেহে থাকে না। আমি শুধু একটু মনে করিয়ে দিই কম্প্যারিজনের জন্য, একটু তুলনা টানি। 2018 সালের তথাকথিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা যে আবার সরকার প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তার পরপরই এই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন। তিনি যে চিঠি দিয়েছিলেন তার ভাষাগুলো কেমন ছিল? সেখানে তিনি দুই দেশে গণতান্ত্রিক অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির মধ্যে দুই রাষ্ট্রের যে যোগসূত্র রয়েছে সেটি মনে করিয়ে দিয়ে বলছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনোযোগ কেন্দ্রীভূত করেন। একই সঙ্গে সুষ্ঠু ও পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ, মানবাধিকার রক্ষায় অঙ্গীকার, ব্যক্তির মত প্রকাশ ও গণতন্ত্রায়নের সরকারের মনোযোগ থাকবে বলে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করছে। এই ধরনের কথাবার্তা ছিল, যা থাকে সাধারণত অভিনন্দন বা শুভেচ্ছা বার্তায় একসঙ্গে কাজ করার জন্য।
এবং ট্রাম্পের যে চিঠিটি আগেই বলেছি, এর মধ্য দিয়ে সবাইকে চমকে দিয়ে ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা হলো তারেক রহমানের মন্ত্রিসভায়, কেন তারেক রহমান বাধ্য হলেন অনেকখানি, সেই বিষয়টিও স্পষ্ট ইঙ্গিত দেয়। এই খলিলুর রহমান তো এই শুল্ক চুক্তি করার জন্য দেন দরবার করছিল, এবং অনেকে বলেন যে এই শুল্ক চুক্তি খুব সফলভাবে সম্পন্ন করার জন্য ডক্টর খলিলের যেই ক্যারিশমা সেটিকে মূল্যায়ন করতেই সম্ভবত তারেক রহমান তাকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। একেবারে বোগাস কথাবার্তা। বরং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারেক রহমানকে বাধ্য করা হয়েছে, বা বিশেষ একটি শক্তির পক্ষ থেকে তারেক রহমানকে এটি করতে বাধ্য করা হয়েছে ডক্টর খলিলকে মন্ত্রিসভায় নিতে এবং এরকম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ার জন্য। আস্তে আস্তে সব স্পষ্ট হচ্ছে। তার চেয়ে বড় কথা, ও যে বলছিলাম যে বিএনপি সরকারের ডানা অনেকখানি ছেড়ে ফেলা হয়েছে, ব্যাখ্যাও আমি করেছিলাম। তারপরেও যদি একটু ছোট করে আপনাদের মনে করিয়ে দিই, এই চুক্তির ফলে চীন বা রাশিয়ার মতো রাষ্ট্রগুলো থেকে বাংলাদেশ কোনো অস্ত্র কিনতে পারবে না। আমাদের যে সামরিক বাহিনী, সেখানে চাইনিজ অস্ত্র বেশি ব্যবহৃত হয়, এবং পারমাণবিক চুল্লি অন্য কোথাও থেকে নেওয়া যাবে না। যদি বিকল্প না থাকে, সেক্ষেত্রে হয়তো প্রাথমিক পর্যায়ে রাশিয়া থেকে নেওয়া যেতে পারে বা চীন থেকে নেওয়া যেতে পারে। এই চুক্তি ভঙ্গ করলে যে 37% শুল্ক প্রথমে আরোপ করা হয়েছিল 2025 সালে, সেই 37% শুল্ক আবারও বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হবে। বাংলাদেশ থেকে যে রপ্তানিগুলো যুক্তরাষ্ট্রে, মানে যে পণ্যগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় সেক্ষেত্রে, এবং অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানের উপর যুক্তরাজ্য যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়, সেটিও মানতে বাংলাদেশের যে সরকারি থাকুক না কেন তারা বাধ্য মানতে। যুক্তরাষ্ট্র থেকে 14টি বিমান কেনা হবে, বোয়িং বিমান, 37,000 কোটি টাকায়। এইসব কথা মানে শর্ত হিসেবে রয়েছে। শর্ত মানে বাংলাদেশ শর্ত দিয়ে এসেছে, মানে বাংলাদেশকে অনেকখানি বর্গা দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। শুনতে অনেকের কাছে খারাপ শোনাতে পারে, এটি চরম বাস্তবতা। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কতটা অভিশাপ হয়ে এসেছিলেন তা হয়তো আমরা এখনো পর্যন্ত অনেকেই বুঝতে পারছি না। তারেক রহমানের সরকারের ভবিষ্যতে কি ঘটবে সেটুকু ভেবেও আমরা যথেষ্ট পরিমাণ আতঙ্কিত। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।